নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। লরির ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে দুর্ঘটনাস্থল এলাকার একটি বাম্প এবং ট্রাফিক পুলিশের দাবি করেছেন তারা, কিন্তু প্রশাসন এই দাবি কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির চেকপোস্ট সংলগ্ন এলাকায়, চন্দ্রকোনা থেকে আরামবাগগামী রাজ্য সড়কের উপর। মৃত যুবকের নাম শামীম আক্তার, বয়স 22, বাড়ি চন্দ্রকোনার কালাপাট গ্রাম। বিক্ষোভকারীদের দাবি, আটক করতে হবে ঘাতক গাড়ি এবং তার চালককে, এমনকি মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এমনই দাবি তুলে মৃতদেহ রাজ্য সড়কে ফেলে চলছে বিক্ষোভ। যদিও চন্দ্রকোনা পুলিশ সূত্রের খবর পেয়ে ঘাতক গাড়িটিকে আটক করেছে। ঘটনাটা ঘটেছিল, একটা লরি আসছিল, এই ধার থেকে দুজন যাচ্ছিল, এইখানে তো একবারে সামনাসামনি হয়ে গেছে। এই যে রাস্তাটা কাজ করেছে যে কন্ট্রাক্টর, এই রাস্তাটাকে উনি তেড়ে রেখে দিয়েছে। এই রাস্তাটা সেই থেকে অবধি কাজ করব করে আজকে আপনার প্রায় 5 মাস 6 মাস হয়ে গেল, কোনো কাজ করেনি। বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এইটা দিয়ে। আর আমরা এর আগেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এইখানে, আমরা সেই নিহত হয়নি, আহত হয়েছিল, তাকে পাঠিয়ে আমরা পুলিশকে দাবি রাখলো যে আমাদের এইখানে দুটো বাম্পার দুধারে দেওয়া হোক। কিন্তু দুটো বাম্পার দেবো বলে আমাদেরকে দুটো ব্যারিকেড দিয়ে চলে যাওয়ার পরে আমরা মাঝে মাঝে বলি আমরা এখানকার প্রতিবেশী, পাশাপাশি আমরা সব বাস করি বা এই দোকানদারি আমাদের এখানে সব নিজেদের পাড়া প্রতিবেশী, তখন এইভাবে শপথ দিয়ে গেল, কিন্তু কোনো কাজ সেই থেকে অবধি করে। এটা তো রাজ্য সড়ক, এটা রাজ্য সড়ক। লরিটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? লরিটা আসছিল আপনার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, ক্ষীরপাই থেকে আরামবাগের দিকে, ক্ষীরপাই থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। আচ্ছা, এবারে আর বাইকে কতজন ছিল? কি বলছেন? বাইকে কতজন ছিল? বাইকে দুজন ছিল, একজন পেছনে ছিল আর একজন উনি চালাচ্ছিল। হ্যাঁ, আর কি হয়েছে? যে পেছনে বসেছিল সেও একবার আহত অবস্থায়, তাকেও নিয়ে যে চালাচ্ছিল এই পেছনে বসেছিল। আচ্ছা, এই পেছনে বসে যে যিনি মারা গেছেন উনি পেছনে বসেছিলেন, পেছনে ছিল। আর যিনি চালাচ্ছিল তিনার পা ভেঙেছে, সে ছিটকে চলে গেল, আর তারও সিরিয়াস ব্যাপার। এবারে আমরা যখন প্রশাসনকে বলি যে এখানে দুমাথায় দুটো বাম্পার দেওয়া হোক, আমাদেরকে দেয়নি। এর আগেতে যখন এসেছিল, এসে বাম্পার একটা দিচ্ছিল, আমরা এখানে প্রশাসনের বা ওদের যারা রয়েছে বাম্পার করার জন্য আমরা হাতে পায়ে ধরেছি, তখন আমাদেরকে একটার পর একটা নজির দেখাচ্ছে, এই বাবুকে বলো, ওই বাবুকে বলো, সেই বাবুকে বলো, আমাদের কোনো রাইন নাই, আমরা দিতে পারবো না। এইভাবে নজির দেখিয়ে ওরা চলে গেল। আর এই রাস্তার এই পরিস্থিতি, বারকে বার অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বেড়েই চলছে একদম। ঘাতক লরিকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, লরিটা ওইখানে আমরা তারাজুলির ব্রিজের কাছে লরি আটকেছে, ওখানে লরি আটকানোর জন্য লরি রেখে দিয়ে ড্রাইভার হেল্পার ভয়ে পালিয়েছে। কারা আটকেছে যে কারা, ওইখানে আমরা পটে যাইনি, কিন্তু ওরা প্রাণের ভয়ে ওখানে মাঠ মাঝে রেখে দিয়ে চলে গেছে যে আমাদেরকে সামনে ঘিরে ফেললে মারধর করবে, নাকি গাড়িওয়ালা নিজে ওখানে কেউ আটকেছে সেটা আমরা ঠিক বলতে পারছি না। যে ছেলেটি মারা গেছে তার নাম আর বয়স কত? ওর নামটা আমি ঠিক বলতে পারবো, বেলাল করে ডাকে। বয়স কত হতে পারে আনুমানিক? 26 বছর বয়স। আপনার নাম? আমার নাম শেখ সফর আলী, বাড়ি বাচ্চা, চন্দ্রকোনা থানা অন্তর্গত। আমাদের এখানে ফাইসালা হবে এবং প্রশাসনকে আমরা এর আগেবারে বলেছিলাম এখানে দুর্ঘটনা হবে না, এখানে একটা বাম্পার দেয় না। প্রশাসন নিজেদের জায়গায় বাম্পার দিয়েছে, কোথায়? চেকপোস্টে, যেখানে সেবিক আছে, পুলিশ আছে, যেখানে হাত বাড়াবে পয়সা, লরি ঘিরবে পয়সা পাবে, সেখানে বাম্পার দিয়েছে, এখানে বাম্পার দেয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাই এখানে 1 নম্বর বাম্পার হবে, 2 নম্বর আমাদের এখানে ফাইসালা হবে আজকে। হ্যাঁ, সেবিক থাকবে এখানে। যেমন আজকে চন্দ্রকোনার বড়বাবু এসেছে, বড়বাবু এখানে কথা দিয়ে যাবে যে এখানে সেবিক দেবো প্লাস বাম্পার দেবো। আর এখানে ফাইসালা আজকে কি হয়েছে, গাড়ির মালিক এসে এখানে ফাইসালা করবে, তারপরে আমরা লাশ তুলব। আর ঘটনাটা কখন হয়েছিল? ঘটনাটা হয়েছে বেলা 10টায়। বেলা 10টায় হয়েছে, পুলিশ এখানে আসেনি, আমাদের লাশের কাছে আসেনি। 2 কিলোমিটার দূরে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ আমাদের ফাঁড়ির পুলিশ আসেনি। চন্দ্রকোনার পুলিশ বড়বাবু আসতে, তারপরে পুলিশ প্রশাসন নিয়ে আমাদের লাশের কাছে এসেছে, তার আগে পুলিশ আসেনি। কিভাবে ঘটনাটা ঘটেছিল?
ঘটনাটা ঘটেছে, ও আসছিল, গাড়ি স্লো করেই আসছিল, গাড়ি লরি জানছে আমি স্লো হয়ে গেছি, ও জানছে আমি স্লো হয়ে গেছি, এভাবে পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। দুজন ছিল তো বাইক আর হ্যাঁ, দুজন ছিল, একজন আমাদের হাসপাতালে গেছে, আমাদের একজন গেছে, তার বলছে ডান দিকে পাটা হ্যাঁ ফেটে গেছে। আর যে 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 মারা গেছে যে মারা গেছে সে পেছনে বসছিল, হ্যাঁ সে পেছনে বসছে। তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের ভালো নামটা কি? স্বামী আক্তার। বয়স কত? বয়স এই 21 হবে, 21-22 হবে। আপনার নাম? আমার নাম শেখ মশিয়ার রহমান। আপনার কি হয় যে মারা গেছে? কোথা হয়, ভাইপোর ছেলে। ঘটনা বলতে আমার ভাগনা হয়, ভাগনা কোনো বাড়ি যাবে বলে, পিসি বাড়ি যাবে বলে রেডি হচ্ছিল, দিয়ে ওর পিসির ছেলে আনতে এসেছিল। বিশেষ বছরে গাড়িটা ওখান থেকে আসে, ঠিক আছে, আসার পর মোটর সাইকেল আসছিল স্যার, আসার পর এই ঢালটা উঠতে যেয়ে তখন একটা বাম্পার আসে আপনাদের মেদিনীপুর সাইড থেকে, আসার পর ওরা এখানটা ঢালটা উঠতেই লরি উঠতেই ওদিকে সজরে মারে। মানে ওরা কি রাজ্য সড়ক ক্রস করছিল সেই সময় লরিটা চলে চলে আসে? আসে, তারপরে যে চালাচ্ছিল চালক আর আমার জামাইবাবুর ভাগনা সে কিন্তু পড়ে যায়, ছিটকে যায়, কিন্তু তারপর আমার নিজের ভাগনা কি হয়, তার উপর দিকে লরিটা চলে যায়, পিছে দিয়ে চলে যায়, কিন্তু এত স্পিড ছিল দুটো ব্যারিকেড থাকা সত্ত্বেও। কিন্তু আমি যতবার আমার জামাইবাবুদের বাড়ি এসেছি, এই যে রোড দুটো ওদের আছে, কেন প্রশাসন থেকে বিডব্লিউ থেকে কেন আন্ডারটেকিং করে না, এই রাস্তাগুলো কেন করে না, এই দুটো সরকার তো বারবার বলছে, কেন সরকারের দোষ, কেন সরকারের দোষ? কি চাইছেন, কি চাইছেন? আমি বলছি পিএম হবে না, আগে লরি মালিক আসুক, যদি থানায় চলে যায় কোনো কেস হয়নি, সেটা আমি জানি, আমি সেটা জানি। আগে আমাদের সরকার তো সব দিতে জন্য প্রস্তুত, কিন্তু কেন এরকম ভুল হবে? আপনারা এই জন্যই মানে পথ অবরোধ করেছিল। করেছেন? আমি স্যারের সঙ্গে কথা হয়েছে, আমার জামাইবাবু আর আমার তরফ থেকে এবং গ্রামের তরফ থেকে, কালাপাট গ্রামের তরফ থেকে আমরা অনুরোধ করেছি স্যারকে, আইসিকে, সে আমাদের আশ্বাস দিয়েছে লরি মালিক আসবে ফাঁড়িতে, সোজা স্পষ্ট কথা, একটা মিথ্যা কথা নাই, আইসিকে জিজ্ঞেস করে নেবেন, ও একদম ফাঁড়িতে আসবে, ফাঁড়িতে ওখানে ডিক্লেয়ার হবে যে কত কি লেনদেন না কি হবে, ইন্স্যুরেন্স হবে, তারপর আমি পিএম করতে দেবো আমার গ্রাম থেকে, কালাপাড় গ্রাম থেকে, এবং আমি মামা এবং আমার জামাইবাবুর তরফ থেকে আমি এটা অনুরোধ করেছি স্যারকে, আইসিকে, আইসি সেটাই মেনে নিয়েছে এবং থানাতে ফাঁড়িতে যাবে, তারপর ওখানে কাজ মিটবে, তারপর লাশ তোলা হবে। তার আগে জীবন চলে গেল আমার ভাগনার। আমি এখনো বডিটা রাজ্য সড়কের উপরে, তার আগে 1 ঘন্টা হওয়ার পর পুলিশ এসছে, কিসের জন্য এই অবস্থা হবে? দলের, এটা তো দলের খারাপ হচ্ছে, তো প্রশাসন কি কাজ করছে? আর প্রশাসন কি কাজ করছে? দুজন তো বাইকে ছিল, হ্যাঁ একজন আহত, সে গুরুতর, মানে তারও অবস্থা খুব খারাপ, ঘাটালে হাসপাতালে ভর্তি। সে চালাচ্ছিল? হ্যাঁ সে চালাচ্ছিল। আর যে মারা গেছে তার নাম? আমাদের ওর ভাগনা নাম হচ্ছে শামীম আক্তার। বয়স কত হতে পারে? বয়স 22। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান, ব্যাকেটে বলুন। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় পাববুতুপুর গ্রাম, গোগার থানা। আপনার কি হয়? আমার ভাগনা, নিজের ভাগনা, একটাই ছেলে আমার জামাইবাবু। রক্তের চাহিদা মেটাতে এবং মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়ারি ব্লকের খাজরা পল্লী প্রাণ ক্লাব। শনিবার ক্লাবের উদ্যোগে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের অনুষ্ঠান হয় খাজরা প্রাথমিক বিদ্যালয়ে। এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমান ব্লাড ব্যাংকগুলোতে প্রবল রক্তের সংকটের রক্তের চাহিদা মেটাতে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এদিন ক্লাবের পক্ষ থেকে। সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন হিসেবে দিনের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। ক্লাব সারা বছর নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে, তারই অঙ্গ হিসেবে এদিনের এই কর্মসূচির আয়োজন। উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়েক, উপপ্রধান কালাচাঁদ সানকি, বিশিষ্ট ব্যক্তিত্ব বলাই সানকি সহ অনেকেই। থেকে রক্তদান কর্মসূচি প্রতি বছরের মতো এবছরও আমরা করছি। কি উদ্দেশ্যে করছেন এটা? এলাকায় যখন মুমূর্ষ রোগীর প্রয়োজন হয় রক্তের, তখন খুব আমরা মানে অসহায় বোধ করি যখন মানুষ আসে আমাদের কাছে। সে কারণে সেদিন থেকে তাগিদ তৈরি হয় যে আমাদেরকে প্রতি বছর রক্তদান কর্মসূচি করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা পল্লী প্রাণের যে নাম, তার সঙ্গে সাযুজ্য রেখে এটা করা। মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করছে? আমাদের ক্লাবের যারা মেম্বার আছে, সবাই যারা আছি এখানে আছি বা যারা কাজকর্ম করছেন, সবাই মিলে সবার কাছে যাওয়া
এইভাবেই সবাই চলে আসেন আমাদের সঙ্গে সহযোগিতা সবাই করে। উৎসাহিত করা বলতে আমরা সবুজায়নের লক্ষ্যে যে বন দপ্তর করে সেটা তো করেই, কিন্তু আমরা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই ব্লাড যারা ডোনেট করেন তাদেরকে আমরা কিন্তু 2টি করে মানে চারাই দিই আমরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আমাদের কাছে একটা বার্তা পৌঁছানো যে পল্লীপ্রাণ সবুজায়নের পক্ষে এই কাজগুলি করে। আজকে শিবিরে কতজন রক্ত দিল? তাই আমাদের টার্গেট তো 50, হয়তো বেশি হয়ে যেতে পারে, এখনো পর্যন্ত যা দিচ্ছি। কত বছর ধরে করে আসছে? 4 বছর চলছে। ক্লাব তো অনেক দিনের, কিন্তু রক্তদান কর্মসূচি আমরা 4 বছর পালন করছি। আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের চক্ষুদান কর্মসূচি হয়েছে, যে চক্ষুদান নয়, চক্ষু শিবির, যেটা এই এলাকার দুস্থ যারা আছে প্রতি মাসে আমাদের এখানে করা হয়। আমাদের মিদনাপুর রোটারি আই হসপিটালের পক্ষ থেকে এখানে আমাদের ক্লাবের সুপারিনকে এই ব্যবস্থা করে দিয়েছেন শান্তিবাবু। এবং আমরা অন্যান্য কর্মসূচির মেলা আছে, মেলাতে যোগব্যায়াম শিবির রয়েছে, ফুটবল শিবির হয়, আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট করা হয়, যোগা শিবির চলে, মেলাতে অন্যান্য কর্মসূচি থাকে। কি নাম? আমার নাম ফাল্গুনী দাস, এখানে আমাদের সভাপতি সহসভাপতি সবাই আমরা আছি। আপনি কোন দায়িত্বে আছেন? আমি সহসভাপতি পল্লীপ্রাণের। আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়াতে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি নয়াগ্রাম ব্লক তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রামের নয়াগ্রামের বালিগেড়িয়াতে আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন। হাতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও নেতৃত্বরা। উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউত সহ অন্যান্য নেতৃত্বরা। এবং আরজিকরের নৃশংস ঘটনা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকের আমাদের এই আন্দোলন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি। আমরা সবাই চাই বিচার, এবং সেই আরজিকরের বিচার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আবেদন ছিল। তার মধ্যে আমাদের পুলিশ প্রশাসন একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরে আজকে প্রায় 15-16 দিন হয়ে গেলে সিবিআই হাতে তদন্ত আছে, এখন কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না আরজিকরের। বিপদে পড়া মহিলাদের জন্য বিশেষ মহিলা সুরক্ষা নাম্বার চালু করল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। 24 ঘন্টা এই ফোন নম্বরের মাধ্যমে সরাসরি পুলিশের সাহায্য পেতে পারবেন বিপদে পড়া মহিলারা। এরই পাশাপাশি দীঘা সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বিপদে পড়া পর্যটক সহ সাধারণ মানুষ এই ফোন নাম্বারের মাধ্যমে পূর্ব মেদিনীপুর ওমেন হেল্পলাইন পুলিশের সাহায্য পাবেন। শনিবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন জানান, মহিলা সুরক্ষা নাম্বারটি হল 9800775999। এই ফোনে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সহজেই পুলিশের সহযোগিতা পেয়ে যাবেন বিপদে পড়া মহিলারা, পর্যটক ও অন্যান্যরা। পুলিশ সুপার জানান, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। সেই কারণেই জেলা জুড়ে পুলিশের স্পেশাল রেসপন্স টিমকে আরও বেশি করে সচল করা হয়েছে। দিনে অথবা রাতে যে কোনো সময় কেউ বিপদে পড়লে এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে পুলিশের সাহায্য পেতে পারেন। তিনি জানান, হোয়াটসঅ্যাপ মেসেজে আর কিছু সুবিধে যুক্ত করা হয়েছে, যেখানে মেসেজ করলেই জেলা পুলিশের আধিকারিককে গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর পেয়ে যাবেন। এরপর আপনারা প্রয়োজন মতো জায়গায় ফোন করে সহযোগিতা পাবেন। এরই পাশাপাশি জেলা জুড়ে সুরক্ষা ব্যবস্থার জোরদার করতে পুলিশের তরফে আরও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ সুপার জানান, জেলার যে সমস্ত জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে যেখানে দুষ্কৃতীদের গতিবিধি বাড়িয়ে দিতে পারে সেই জায়গা চিহ্নিত করে উপযুক্ত বন্দোবস্ত করা হচ্ছে। তিনি জানান, মহিলাদের সুরক্ষার জন্য এর আগে কেবল জেলা স্তরে মহিলা বাহিনীর উইনার্স টিম ছিল। দীঘা ও হলদিয়াতে তারা কাজ করছিল। এবার মহকুমা ভিত্তিক এলাকাতে উইনার্স টিম কাজ করবে। সাম্প্রতিক আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেলার মেডিকেল কলেজ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিশেষভাবে নিরাপত্তার জোর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ সুপার জানিয়েছেন। তিনি জানান, পর্যটন কেন্দ্র বিশেষ করে দীঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকাগুলিতে পুলিশ কিসকে পুরোস্তর সচল করা হয়েছে। মহিলা সুরক্ষা নাম্বার আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে সেখানে লাইফ জ্যাকেট মজুত রাখা হচ্ছে। বিপজ্জনক জায়গাগুলিতে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ব্যবস্থা করা
হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আপনারা সকলে আজকে এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম, স্বয়ংসিদ্ধা যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে, তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা, মনের কথা বাক্সটা আমরা রাখছি, যাতে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না, কিন্তু তারা আমরা যখন পুলিশ পার্সোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে, সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে। এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি, আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার, আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি, এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি। এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে, যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন, এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয়, বহু পর্যটকও আসেন, তারাও এই নাম্বারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন। এই মুহূর্ত থেকে আমরা আজ থেকে এই নাম্বারটাকে চালু করে দেবো এবং পরবর্তী সময়ে এই নাম্বারটা মধ্য দিয়ে যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এটাও দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবোট আপনাদের গাইডও করে দেবে। সেই জিনিসটাও আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকে চালু করে দেবো এবং সেই চ্যাটবোটের মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে কোনো থানা বা কোনো যারা অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, সেই নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটই আপনাদের দিয়ে দেবে। তাই কোনোভাবে যদি, যেটা আমরা ওমেন হেল্পলাইন নাম্বার বা মহিলা সুরক্ষা নম্বর বলছি, তার মধ্য দিয়ে যদি যে অসুবিধার মধ্যে পড়েছেন তার সমস্যার সমাধান না হয়, অন্যান্য যারা রয়েছেন আমাদের থানাতে যারা রয়েছেন বা আমাদের এসডিপিও সাহেব, অ্যাডিশনাল সাহেব বা আমার প্রত্যেকের নাম্বারও ওই চ্যাটবটের মধ্যে দিয়ে যারা থাকবেন, যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন যে অলরেডি যেটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে তার যে সুরক্ষা রয়েছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে সেখানে যেভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করছি। আমি একবার নাম্বারটা আপনাদের সবার জন্য বলে দিচ্ছি, যে নাম্বারটা আজ থেকে আমরা চালু করছি। এই নাম্বারটা আপনাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ দুটোর মধ্য দিয়ে আপনারা পাবেন। নাম্বারটা হচ্ছে 9800-775-999 9800-775-999 এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই, আমি এটা মহিলা সুরক্ষা নাম্বার, কিন্তু অন্য কেউ যদি ডিস্ট্রেসে মানে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের যোগাযোগ করে তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর সবসময় প্রত্যেকের কাছে থাকে, তার মধ্যে দিয়ে আমাদের যোগাযোগ। দুই মেদিনীপুরের সংযোগ কাঠের সেতু বাঁচানোর প্রাণ চেষ্টা। ঘটনা দাসপুরের ধর্মাতে। এই সেতু এলাকাবাসীরা নিজেরা চাঁদা তুলে তৈরি করেছেন। প্রশাসনকে একাধিকবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। এই সেতুর ওপর দিয়ে ঘাটাল এবং পাঁশকুড়া যেতে হয় এলাকাবাসীর দিকে। এই সেতুর অপর প্রান্তে পূর্ব মেদিনীপুরের শাহালাজপুর, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ধর্মা। এই সেতুর উপর দিয়ে 6টি গ্রাম যাতায়াত করতে হয়। প্রশাসনে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। অবশেষে নিজেরা উদ্যোগ নিয়ে পানা ছাড়া কাজ শুরু করেছে এলাকাবাসী। ধর্মা দক্ষিণ পাড়ায় শাহলাজপুর থেকে ধর্মা পারাপারের যে কাঠের সেতুটি, তার দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে যাওয়ার ফলে পোলটি বেঁকে বিধ্বংস অবস্থায় পড়েছিল। পঞ্চায়েতে প্রশাসনে আমরা জানানো সত্ত্বেও পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি। এখানকার মানুষ তাদের জীবন জীবিকার স্বার্থে এই একমাত্র পোলট্রি রক্ষার জন্য তারা নিজস্ব গণ উদ্যোগে আজকে তার সংস্কারের কাজে লেগেছে। এই সমস্ত মানুষের আবেদন যাতে এই পোলট্রি কংক্রিটের করা যায়, আগামী দিনে মানুষের পারাপারের সুব্যবস্থা হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার নাম? আমার নাম শামসুন্দর দোলই, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। হলদিয়ার দুঃসাহসিক ডাকাতি। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি চালায় কয়েকজন ডাকাতের দল। মূল দরজার তালা ভেঙে পরপর 4টি তালা ভেঙে সোনার গহনা এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হলদিয়ার দুর্গাচক থানা এলাকার বাসুদেবপুরের প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠের বাড়িতে রাত 3টের সময় একদল ডাকাত ঢোকে। হলদিয়ার গভর্নমেন্ট স্পঞ্জ হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে 2 ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত। ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢোকে, ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে, জল নিয়ে এসে খাওয়ায়, সমস্ত আলমারি উলটপালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। এতগুলো তালা ভেঙে বেডরুমে পৌঁছায়, কিন্তু কেউ ভুনাক্ষরে টের পেল না। 3তলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া থাকে। ডাকাতরা প্রথমে তার ঘরে অ্যাটাক করে, এরপর সিঁড়িতে 3টি তালা ভেঙে দোতলায় পৌঁছায়, 3তলার ছাদেও পৌঁছায়। ডাকাত দলে 10 থেকে 12 জন ছিল। তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল। অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি। দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। দিয়ে দেবো, এটা দেখে মনে হচ্ছে যে এটা কি জিনিস, একদম মারা যাবে। আর তারপরে বললো যে পরপর চাবিগুলো সব দিতে বললো, চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম। তারপরে জানতে পারলেন যে ডাকাতরা এসেছে বলে? আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল। আমার দরজা, আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি, হাজব্যান্ড এসি ঘরে, আমি আলাদা ঘরে। তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে। কি বলছে দরজাটা খোলো? হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাঁপা কাঁপা, কাঁদতে কাঁদতে বলছে দরজাটা খোলো। বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি, কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম, দরজাটা খুলে দিয়েছি। একসঙ্গে 7 জন। আর তাদের হাতে বড় বড় লোহার ছিল, আর গ্লাভস আছে, তারপর মুখে 2টো করে সার্জিক্যাল মাস্ক, আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি, ওইগুলো। ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন, আপনার অনেক গয়না আছে, অনেক, আমরা সব খবর নিয়ে এসেছি, খোঁজখবর নিয়েছি, অনেক টাকা, আপনি কাউন্সিলর ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, মানে সব দিয়ে দিতে হবে। আমি যে আমাদের কাছে টাকা নেই, মাসের শেষে আমি কোথায় টাকা পাবো? বলছে গয়না কোথায়? বাঁচানোর চেষ্টা করেছিলাম, গয়না 2-3টা জায়গায় মিলেছিল, কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডের দিকে ওই ছুরি টুরিগুলো ধরেছিল বলে দিয়ে। হ্যাঁ, ছুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের, ঠিক নয়, মানে মাথাটা চ্যাপটা, আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা, মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি। তো আপনি কি কি নিয়ে গেছে তারা আপনার এখান থেকে? আমার ওখান থেকে টাকা কিছু ছিল 20,000 টাকার মতো, আর গয়না মানে হারটা নতুন। কত ভরি হবে? ওই 15 ভরির মতো নিয়ে গেছে। আর ওরা যাওয়ার সময় কি মানে কি করলো? যাওয়ার সময় আমাদেরকে বললো যে আমরা বলছে 3তলায় ছেলে কোথায়? আমি বললাম ছেলে এখানে থাকে না, ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার, ও ওখানে থাকে। মেয়ে ওরা সব জানে, বলছে এখানে থাকে না, চাবি দাও নাহলে ভাঙবো। হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে, চাবি বোধহয় পায়নি ওই মুহূর্তে। উপরটাও মানে 3তলার ঘরটাও মানে ভেঙে টেঙে লন্ডভন্ড করছে। আর আমার ঘরটার তো অবস্থা নেই। আগে সবার আগে বলতে ভুলে গেছি, সবার আগে ফোন নিয়েছে, সবার আগে ফোনগুলো কি নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, ফোনগুলো দিয়ে যায়নি। নিচেও 3টা, উপরে 2টা, আমাদের 5টা ফোন নিয়ে গেছে। টোটাল 5টা ফোন নিয়ে গেছে? হ্যাঁ। আর ওরা যাওয়ার সময় কি সিঁড়ি দিয়ে নামলো? আমি জানি না তো, আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে গেছে। মুখ হাত বেঁধে দিয়ে চলে গেছে? হ্যাঁ। তারপরে খুললেন কি করে? পরে একটু মানে তখন যখন ওরা বেরোয় এখান থেকে 4:20, আমি তো ওটাই তাজ্জব যে 4:20-তে আমরা একদম সামনে মানে একদম রাস্তার ধারে আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে, তখন আমাকে মানে ছুরি তুলে মারবে বলছিল। আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল, তারা, হ্যাঁ, রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল। উপরে যারা তারা রাইফেল আনেনি, তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে কে হয় ডাক। তাহলে 1 ঘন্টা ধরে মানে যুদ্ধস্থল ডাকাতি? হ্যাঁ, 3টে থেকে 4:20, মানে 1 ঘন্টা 20 মিনিট ধরে সব কিছু দেখছেন। হ্যাঁ, জানিয়েছি,
ওনারা কখন আসেন জানিয়েছি। আপনার নাম? জয়ন্তী রায় দণ্ডপাঠ। কি বলেছে? 2:30টার সময় তাদেরকে যা শুনলাম, তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন। বলে উপরে তো ওনার অসুস্থ 2জন রোগী আছে। তো তখন বললো যে ঠিক আছে, তুমি ডাকো। ওরা ডাকছে, প্রায় পায়নি। তারা আবার 3:05-এর দিকে ভেঙে 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 উপরে এসছে। উপরে এসে দেখে কতগুলো তালা ভেঙেছে? 1টা 2টো 3টে ভেঙে উপরে এসছে। হ্যাঁ, এসে আবার বলছি যে আপনি কি আছে দিন। বলে আমার কাছে তো কিছু থাকে না। কজন ছিল দেখলেন? 5-6 জন তো দেখলাম। নিচে তাহলে কি পড়া ছিল? সব ঢাকা। মুখে ঢাকা? হ্যাঁ। এসে আপনাকে কি বলছে? যে কি আছে দিন। আমি বলি আমাদের কাছে কি থাকবে, কিছু তো নেই। না, বলছে না ওই ম্যাডামের কাছে আছে। আর ম্যাডামের কাছে আছে, ম্যাডাম তো অসুস্থ। তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে। তখন প্রায় 3:45 মাঝখানে ছিল। তো বলছে আপনি এক কাজ করুন। আমি বললাম আমি একটু জল খাবো। বলতে জল নিয়ে এলো, নিজেরা খেলো। কে বলছে দেখেছেন, বিশ্বাস করলেন। তারপর আমাকে দিল, আমি জলটা খেলাম। কে বললাম আমি দেখুন আমার সুগার রোগী। ডাকাতি করতে এসে তারাই জল দিল? হ্যাঁ, হ্যাঁ জল চাইতে। আমি জলটা খাবো, কেটে বলে দাঁড়ান আমরাই দিচ্ছি। তখন তারা বললে দেখলেন, বিশ্বাস করলেন তো, এই জলটা দিলাম, আমরা খেয়েই দিলাম। তারপরে এসে এইটাকে ভাঙবে। আমি তোমার দিদি অসুস্থ, ভাঙার দরকার নেই, দাঁড়ান। এই বলে তারা ওই ভাঙা উদ্যত হয়েছে, সবগুলো কেটে কেটে আসছে। তখনই তোমার দিদিকে ডাকলাম। তারপর ও বেরোলো, বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল। এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে 4টার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল। আমাদেরকে বললো এখানে বসো, ফ্যান চালিয়ে দিয়ে গেল, বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। তো তারা মানে আপনার কি নিয়ে গেছে এখান থেকে? আমার এখান থেকে কিছু বলতে গয়নাঘাটি তোমার দিদির কী নিয়ে গেছে সেটা এখন আমি বুঝে উঠতে পারছি না। ওর যেগুলো পরে সেইগুলো এখানে। টাকা পয়সা আমার কিছু নেই, সেরকম ছিল না, ক্যাশ। হ্যাঁ ঘেটেছে পুরোটা, উপর নিচ পুরোটা ঘেটেছে। পুরো ঘরটা তার মানে ঘেটেছে পুরো? হ্যাঁ, উপর নিচ এখানে ঘেটেছে। তো তাদের কাউকে কি চিনতে পেরেছেন? না, আমি চিনতে পারিনি কাউকে। বা কথার কোনো ইঙ্গিতে? সেটা তোমার দিদি যে কাকে কে চিনতে পেরেছে কিনা তার কাছে জানতে হবে ব্যাপারটা। আমি কাউকে চিনতে পারিনি। তো যখন আসে খুব ভয় লেগেছিল আপনার? ভয় বলতে আমি ঘুমের ঘরে উঠতেছি তো, তখনই একটা আতঙ্ক ছিল। আপনাকে কি এসে ডাকছে, বলে উঠো? হ্যাঁ, উঠুন উঠুন উঠুন, তাদের কোনো চিৎকার করবেন না। আর ঘরের মধ্যে ঢুকলেন? আমি প্রশ্ন করলাম দরজাটা খোলা, তখন আমি দেখতে যাচ্ছি, তখন ওদিকে যেতে হবে না। তারা ঘরে সটাঙ্গ চলে এলো। তারপরে আমি দেখলাম, তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে, নিচে নামছে। তবে নিচে তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল, সেই মেয়েদেরকে বলতেছে যে উপরে কে আছে ডাকো। ওরা ডাকতেছে, পায়নি, আমরা শুনতে পাইনি এতে। পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে, ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপার, এইসব দাও, ওটা দাও, সেটা দাও, কে কোথায় আছে এরকম এ করো। তো যাই হোক, আমরা শুনতে পাইনি সেটা। কতজনের ডাকাত দল হবে? আমার এখানে 6-7 জন দেখছি, নিচে তাহলে আরও 4-5 জন ছিল, 10-12 জন তো মোটেই। ডাকাতরা এসে জল খেয়েছে আপনার বাড়িতে? হ্যাঁ, জল খেয়েছে। আর চা করে দেওয়ার কথা কিছু বলেন? না না, এসব কিছু বলেন না। তো এখন কি থানা জানিয়েছেন? ওই অমিত দেবু কিনা কাকে ফোন করেছে আমার স্ত্রী। এবারে একটা ডায়েরি করব। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।